বাড়িতে নাস্তা না করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে নাস্তা না করার অবশ্য একটা কারণ আছে, সেটা পরে জানতে পারবেন। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। অফিসের কাছাকাছি এসে বললাম একটা মহা ঝামেলায়। রাস্তার মাঝখানে বিরাট বড় জ্যাম। এদিকে আজ আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে 10টা বাজে, এখন 9:45 বাজে। কি আর করার, কোনো উপায় নেই, এখন জ্যামে বসে থাকতে হবে। জ্যামে বসে রেডিওতে গান শুনছি, তখনই আমার চোখটা ফুটপাতে বসা একটা মেয়ের উপর পড়লো। মেয়েটি কালো বোরকা পরা, সাথে হাত মোজা পা মোজা ও পরা। দেখে মনে হচ্ছে কোনো ভালো মুসলিম পরিবারের মেয়ে হবে। কিন্তু এ সময় ফুটপাতে বসে আছে কেন? মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা অনুভব করলাম। এরই মধ্যে জ্যামটা ছুটে গেল। আমিও মেয়েটাকে নিয়ে ভাবনা বন্ধ করে গাড়ি চালিয়ে অফিসে চলে গেলাম। অবশ্যই মিটিংটা শেষ করে নাস্তা করে নিলাম। কেবিনে বসে হাতের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তখনই আমার বেস্ট ফ্রেন্ড শিহাব কেবিনে ঢুকলো। শিহাব আমার স্কুল ফ্রেন্ড। পড়ালেখা শেষ করার পর কোনো চাকরি পাচ্ছিল না বলেই আমার অফিসেই জব করছে। কিরে ভাই, তুই কখন এলি? প্রতিদিন তো অফিসে এসে আমার সাথে প্রথমে দেখা করিস, আজ এমন কি হলো যে আমার সাথে দেখাও করলি না? জিব্বায় কামড় দিলাম। আসলে তো আজ শিহাবের সাথে দেখা করার কথা ভুলেই গেছি। সেই ফুটপাতে মেয়েটাকে দেখার পরই যে কি হলো, তখন থেকে শুধু মেয়েটার কথাই মাথায় ঘুরছে। এখন শিহাবকে কি বলি? আসলে দোস্ত, বাড়ি থেকে আসার সময় রাস্তায় এত জ্যাম ছিল যে গাড়িতে বসে থাকতে থাকতে খুব টায়ার্ড হয়ে গেছে। তারপর অফিসে এসে একটা মিটিং এ জয়েন করতে হলো। তাই ভেবেছিলাম ক্যাবিনে বসে কিছু রেস্ট নিয়ে তারপর তোর সাথে দেখা করতে যাব। ও আচ্ছা, সেটা বল। আমি আরো ভাবছিলাম তোর আবার কিছু হলো নাকি। আচ্ছা, এসব বাদ দিলাম, এখন তুই কাজ কর। আমি গেলাম আমার কেবিনে, আমারও অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যা। শিহাব চলে গেল। আমি আমার কাজে মন দিলাম, কিন্তু কেন জানো কোনো কাজে আমি মন বসাতে পারছি না। কাজ করতে নিলেই ফুটপাতে থাকা মেয়েটার কথা মনে পড়ছে। বারবার মনে হচ্ছে মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে, রাস্তার কিনারায় বসেছিল। যাক, মেয়েটার কথা বাদ দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করি। রাত 10টা বাজে, কিন্তু এখন আমার কাজ কিছুটা বাকি আছে। তাই শিহাবকে বলে দিলাম, দোস্ত তুই বাড়িতে চলে যা, আমি একটু পর অফিস থেকে বেরোবো। কাজ শেষ করে রাত 11টার মতো বেজে গেল। এর মধ্যে মা কয়েকবার ফোন করে বাড়িতে আসতে বলেছে, তাই আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। অফিস থেকে বেরিয়ে সকালে যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে কিছু দূর এগোতেই আমি অনেকটা অবাক হলাম। সকালবেলা যে মেয়েটাকে দেখছিলাম ফুটপাতে বসে থাকতে, সেই মেয়েটা এখনো একই জায়গায় বসে আছে। বুঝতে আর বাকি এলো না যে মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পরক্ষণে আবার মনে হলো মেয়েটা আবার কোনো চোর নয় তো, না হলে এত রাতে এখানে কি করছে? সিসি, আমি এসব কি ভাবছি? মেয়েটা যদি চোরই হতো তাহলে সকাল থেকে এখানে কখনোই বসে থাকতো না। আর 7-5 না ভেবে গাড়ি থেকে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটা আমাকে ওর কাছে আসতে দেখে কিছুটা গুটিসুটি মেরে সরে বসলো, হয়তো আমাকে ভয় পাচ্ছে। আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? মেয়েটা কোনো কথা বললো না, শুধু মাথা নাড়িয়ে না বলল। আমি জানি আপনি মিথ্যা বলছেন, কারণ এত রাতে একটা মেয়ে কোনো বিপদে না পড়লে এরকম নির্জন রাস্তায় একা একা বসে থাকবে না। আপনি হয়তো আমার খারাপ লোক ভাবছেন, তাই সত্যিটা বলতে চাইছেন না। তবে আমি কিন্তু খারাপ লোক নই, ঢাকা ভালো একজন বিজনেসম্যান। এই দেখুন আমার কার্ডটা দেখলে বুঝতে পারবেন। ভিজিটিং কার্ড মেয়েটার দিকে এগিয়ে দিয়ে মেয়েটা আমার হাত থেকে কার্ডটা নিয়ে নিল। তার কিছুক্ষণ পরে আবার কার্ডটা ফেরত দিয়ে দিল। এবার বিশ্বাস হয়েছে তো আমি কোনো খারাপ মানুষ নই? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে সত্যিটা বলুন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? হ্যাঁ, আমি ঢাকায় নতুন এসেছি, রাস্তাঘাট কিছু চিনি না। এই প্রথম মেয়েটির গলার আওয়াজ শুনলাম। মেয়েটার গলার আওয়াজ খুবই মিষ্টি, তবে চেহারাটা এখনো দেখিনি। ও আচ্ছা, আপনার কি ঢাকা শহরে বাবা মা বা কোনো আত্মীয় স্বজনও নেই, মানে যে আপনাকে এখানে নিয়ে এসেছে? আমার বাবা মা অনেক আগে মারা গেছে, আর ঢাকায় আমার চেনা জানা বলতে কেউ নেই। তার মানে আপনি একাই ঢাকায় এসেছেন? আর কিছু বলতে যাব তখনই মা আবার ফোন করলেন। ফোনটা রিসিভ করলাম। হ্যালো মা। তুই কোথায়? এখনো যে বাসায় এলি না? জানিস আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এই তো মা, আমি এখনই আসতেছি, গাড়িতে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। ফোনটা রেখে দিলাম। বুঝলাম আপনার ঢাকায় আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তাহলে আজ রাতে আপনি থাকবেন কোথায়? জানি না, হয়তো এই রাস্তার মধ্যেই। মুহূর্তে মেয়েটার গলার আওয়াজ পাল্টে গেল। বুঝতে পারলাম মেয়েটি মুখ থেকে চাপা কান্না করছে। মেয়েটার এরকম অবস্থা দেখে খুবই মায়া হলো। তাই মেয়েটাকে বললাম, আপনি চাইলে আজ রাতটা আমার ওইখানে থাকতে পারেন, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। তার কোনো দরকার নেই, আমি এখানে থাকতে পারবো। মনে হচ্ছে আপনি এখনো আমায় বিশ্বাস করে উঠতে পারেননি। সত্যি বলছি, আমি কোনো খারাপ মানুষ না। তাছাড়া রাস্তার চারপাশটা একটু তাকিয়ে দেখুন, কত বখাটে ছেলে বসে আছে। এত রাতে আপনি এখানে থাকলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। তাই বলছি, আমাকে একটু বিশ্বাস করুন আর আমার সাথে চলুন। এটা অন্তত বলতে পারি আমি মেয়েদের কিভাবে সম্মান করতে হয়
তা খুব ভালো করেই জানি। এখন পুরোটা আপনার ইচ্ছা, আপনি আমার সাথে যাবেন কি যাবেন না। রাস্তার চারিপাশে তাকিয়ে সত্যি খুব ভয় পেলাম। বখাটে কয়েকটা ছেলে দেখে এত রাতে এদের সামনে থাকাটা নিরাপদ না। আর ওনাকে দেখে কোনো খারাপ মানুষ মনে হচ্ছে না, তাই কোনো উপায় না পেয়ে বলে দিলাম হ্যাঁ। ধন্যবাদ, আমার সাথে আসুন। মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কলিং বেল বাজাতে মা দরজা খুলে দিলেন। মা আমার সাথে মেয়েটাকে দেখেই বলে উঠলেন। মেয়েটা কে রে? মাকে মেয়েটার থেকে একটু দূরে নিয়ে গেলাম, তারপর মাকে সবকিছু খুলে বললাম। মনে হয় মা, মেয়েটা অনেক বড় বিপদে পড়েছে, না হলে সকাল থেকে এত রাত পর্যন্ত রাস্তায় কেউ বসে থাকে না। তাছাড়া মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভালো পরিবারই হবে। আমিও তাই ভাবছি, মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে ডিনারটা করে নে, আমি মেয়েটাকে দেখছি। ওকে মা। আর শোনো, মেয়েটা হয়তো সকাল থেকে কিছু খায়নি, ওনাকে কিছু খাইয়ে দিও। মেয়েটার কাছে চলে গেলাম। আমি আর মা, ইনি হচ্ছেন আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মা, তোমরা কথা বলো, আমি রুমে গেলাম। ঠিক আছে, যা। আরেকটা কথা, রিমি আর রায়হানকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরা দুজন কি ঘুমিয়ে পড়ছে? ও আচ্ছা, তাহলে মা আমি রুমে গেলাম। মাকে বলে সেখান থেকে চলে গেলাম রুমে। এসে ফ্রেশ হয়ে ডিনারটা করে নিলাম। ডিনার করার সময় ওই মেয়েটাকে একবারও দেখলাম না, হয়তো ডিনার করে ওনার রুমে চলে গেছে। মার কাছ থেকে শুনলাম মা নাকি মেয়েটাকে আমার রুমের পাশে একটা রুমে আছে, সেখানে থাকতে বলেছে। মা আরো বললো মেয়েটাকে নাকি মা আরো কিছুদিন এখানে থাকতে বলেছে, যতদিন না মেয়েটার কোনো আত্মীয় স্বজনের খোঁজ না পাওয়া যায়। ডিনার করে রুমে চলে গেলাম। আর হ্যাঁ, এত ঝামেলার মধ্যে আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি মোহাম্মদ রিয়াদ চৌধুরী। আমার পরিবারের লোক বলতে আমি, মা, ছোট বোন রিমি আর রিমির ছেলে রায়হান, আমরা 4 জন। বাবা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর আমি বাবার ব্যবসা দেখাশোনা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়ি। বাকি কথা পরে আস্তে আস্তেই জানতে পারবেন। ঘুমাবো বলে যে চোখ বন্ধ করতে যাব, তখনই মোবাইলের রিংটোনের আওয়াজটা কানে ভেসে এলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আমার গার্লফ্রেন্ড রিয়া ফোন দিয়েছে। কলেজ লাইফ থেকে রিয়ার সাথে আমার রিলেশনটা চলছে। রিয়া বর্তমান মিডিয়াতে মডেলিং এর কাজ করছে, যেটা আমার মা একদমই পছন্দ করেন না। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, তুমি এখন কোথায়? আমি তো এখন বাড়িতে নিজের বিছানায় ঘুমানোর চেষ্টা করছি। কেন, কিছু হয়েছে? রিয়ার গলাটা শুনে মনে হচ্ছে ও খুব রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটা বুঝতেই পারলাম না। ও আচ্ছা, মহারাজ যখন ঘুমানোর চেষ্টা করছেন, আজ যে আপনার আমার সাথে দেখা করার কথা ছিল, আপনি কি সেটা ভুলে গেছেন? আসলে রিয়া, আজ অফিসে এত কাজের চাপ ছিল যে তোমার সাথে দেখা করার কথা মনেই ছিল না, তবুও আসতে পারিনি। মিথ্যা বললাম, আজ সত্যি রিয়ার কথা ভুলে গেছিলাম ওই মেয়েটার কথা চিন্তা করতে করতে। আমরা কালকে দেখা করি রিয়া, প্লিজ রাগ করো না। না, রাগ করবো না, খুশি হব। ঠিক আছে, কাল তুমি আগে আসো, তারপর দেখো তোমার কি অবস্থা করি। আমিও ফোনটা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে বললাম, কারণ আমি জানি রিয়া আমার উপর যতই রেগে থাকুক না কেন, কিছু একটা গিফট নিয়ে গেলেই ও শান্ত হয়ে যাবে। সকালে কিছু একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 5টা বাজে। এত সকালে আমি কোনোদিন ঘুম থেকে উঠেছি বলে মনে পড়ছে না, কিন্তু আজ কি করে উঠে গেলাম বুঝতেই পারছি না। কিছু একটা শব্দে ঘুমটা ভেঙেছে, এটা শিওর, কিন্তু এত সকালে তো আমাদের বাড়ির কারো ঘুম থেকে ওঠার কথা না। হয়তো কিছু একটা বাতাসে পড়ে গেছে, সেটার শব্দ পেয়েছি। এটা ভেবে শুয়ে পড়তে যাবো, তখন আবার একটা শব্দ পেলাম আমার রুমের পাশ থেকে। এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ কিছু একটা বলছে আমার পাশের রুম থেকে। তার মানে কি কাল যে মেয়েটাকে বাড়িতে এনেছিলাম উনি শব্দ করছেন? কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে মেয়েটার রুমের দিকে গেলাম। দরজাটা আটকানো ছিল, তাই একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়াতে দেখলাম মেয়েটা কোরআন তেলাওয়াত করছেন। সচরাচর আমি কোরআন তেলাওয়াত তেমন একটা শুনি না, তবে আজ যে কি হলো, মেয়েটার গলায় কোরআন তেলাওয়াত শুনতে খুবই ভালো লাগছে। মাথায় ইয়া বড় ঘোমটা দেওয়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না, তবে মেয়েটার হাত দেখে যতটুকু বুঝলাম মেয়েটা দেখতে খুবই সুন্দরী হবে। মেয়েটার এত সুন্দর হাত দেখে ওর মুখটা দেখার আগ্রহ 1000 গুণ বেড়ে গেল। যে মেয়ের হাত এত সুন্দর, তার মুখ দেখতে কেমন হবে এটা ভাবছি, আর দরজার বাইরে থেকেই ওর মুখটা দেখার চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টার পরেও মেয়েটার মুখ দেখতে পেলাম না। আমিও হার মানার মানুষ নই, তাই আবার মেয়েটার মুখ দেখার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই মনে হলো, সিসি, আমি এটা কি করছি? কারো অনুমতি ছাড়া তার মুখ দেখা যে পাপ। তাছাড়া আমার তো গার্লফ্রেন্ড আছে, ওকে ছেড়ে আমি কিভাবে অন্য একটা মেয়ের চেহারা দেখার কথা ভাবতে পারি? তাতে মেয়েটা যত সুন্দরী হোক না কেন। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। নাস্তা না করে রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ জানি আজও নাস্তার রুটিনে আর সুজির হালুয়া রয়েছে। মায়ের শরীর খারাপ হওয়ার কারণে মা সকালে একদিনও নাস্তা তৈরি করতে পারে না।
আর রিমির কথা বাদিয়ে দিলাম, ও তো একটা অলস, সকালবেলা ঘুম থেকে উঠবে ঠিকই, কিন্তু একদিনও নাস্তা বানাবে না। কেউ কি বলবে ও একটা বাচ্চার মা? রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম ক্রস করে বাড়ির বাইরে বের হবো, তখনই রিমি ডাক দিল আমায়। ভাইয়া কোথায় যাচ্ছো? কেন, জানিস না অফিসে? নাস্তা না করেই চলে যাবে? জানি তো, আজকেও নাস্তা রুটিনে সুজির হালুয়া, আমি প্রতিদিন নাস্তা এগুলো খেতে পারবো না, তাই আমি চললাম অফিসে, সেখানে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবো। আরে ভাইয়া দাঁড়াও, আজ নাস্তায় সুজির হালুয়া আর রুটি নয়, তোমার পছন্দের খাবারই আছে। রিমির কথা শুনে অনেকটা অবাক হলাম। কি, আজ সুজির হালুয়া রুটি নাস্তায় নেই? তাহলে কি রান্না করেছিস? আগে তো ডাইনিং টেবিলে চলো, তারপর নিজের চোখ দিয়ে দেখে নিও কি রান্না করেছি। রিমি আমাকে এক প্রকার জোর করে ডাইনিং টেবিলে নিয়ে গেল। সেখানে গিয়ে তো আমি এক প্রকার অবাক। পুরো ডাইনিং টেবিলটাই বিভিন্ন খাবার দিয়ে সাজানো, যেখানে আমার প্রিয় আলুর দম। আর অবাক হয়ে খাবার টেবিলের উপর খাবারগুলো দিকে চেয়ে রইলাম। কি হলো ভাইয়া, খাবারগুলো কি শুধু দেখবেই না খাবেও সাথে? রিমির গলার আওয়াজে আমার হুঁশ ফিরল। খাচ্ছি। এতদিন পর নাস্তার টেবিলে এত রকম খাবার পেলে কি আর আমার কেউ না খায়? খেতে শুরু করলাম খাবারগুলো এক এক করে। তবে আজ খাবারের টেস্টটা কিরকম যেন অন্যরকম লাগছে। এটা যে মায়ের হাতের রান্না করা খাবার নয় তা খুব ভালো করে বুঝতে পারছি। রান্নাগুলো মার হাতের রান্নার চেয়েও বেশি টেস্টি। তাহলে কে রান্না করলো খাবারগুলো? মনের মধ্যে প্রশ্নটা চেপে না রেখে রিমিকে বলেই ফেললাম, রিমি, রান্নাগুলো কে করেছে? এগুলো তো মায়ের হাতের রান্না নয়। এগুলো নীলা আপু রান্না করেছে। নীলা আপু মানে? নীলাকে? কাল যে মেয়েটাকে বাসায় নিয়ে এলি তার নামই নীলা। কেন, তুই ওর নাম জানিস না? না, এইমাত্র জানলাম। ভাইয়া তুমি তো একটা আজব লোক, যাকে কাল বাড়িতে নিয়ে এলে তার নামটাই জানো না? ওই দেখো নীলা আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে, উনিই আজ এসব রান্না করেছে। দরজার দিকে তাকিয়ে দেখলাম সকালের ওই মেয়েটা রিমির ড্রেস পরে মাথায় অনেক বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ও, তাহলে মেয়েটার নাম নীলা। বলতে হবে মেয়েটার যেমন ধার্মিক তেমনি রান্নার দিক দিয়েও জবাব নেই। সত্যি রান্নাটা আজ খুব ভালো হয়েছে। মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, আমি এখন আসি, নাস্তা করা শেষ, তাই আমি অফিসে যাব বলেই মার থেকে অনুমতি চাইলাম। এখন না, তুই অফিসে একটু পরে যাবি। অফিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে একটা শপিং মলে গিয়ে ওকে কিছু ড্রেস কিনে দে। মা, এখন তো অফিসে যাওয়াটা আমার খুব দরকার। আমি কোনো কথা শুনতে চাই না রিয়া। তোকে যখন একবার একটা কথা বলেছি, সো তুমি সেটাই করবে। তাছাড়া মেয়েটার এক্সট্রা কোনো ড্রেস নেই যে একটা পাল্টে আরেকটা পরবে। কাল রিমির দেওয়া ড্রেসটা এখনো নীলা পরে আছে। আজ দুপুরে গোসলের পর কোন ড্রেসটা পরবে ভেবে দেখেছো একবার? তুমি যখন দায়িত্ব নিয়ে নীলাকে এই বাড়িতে নিয়ে এসেছো, তো তোমাকেই ওর যত প্রকার সুবিধা অসুবিধা দেখতে হবে। মা যে নীলাকে অনেক পছন্দ করেছে তা মার বিহেভিয়ার দেখে বুঝতে পারছি। কারণ মা কখনো অপরিচিত কোনো মানুষের নাম ধরে ডাকেন না, তা সে মানুষ ছোট হোক বা বড় হোক। ঠিক আছে মা, এখনই ওনাকে নিয়ে শপিং এ যাচ্ছি। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলামা, তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে রিয়াদ শপিং এ যাবে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে রুমে চলে এলাম। শুধু একজনকে আমি খুব ভয় পাই, আর সেটা হলেন আমার মা, যার জন্য রিয়াকে যে আমি ভালোবাসি সেটাও মাকে বলতে পারি না। কারণ মা রিয়াকে একদমই পছন্দ করে না ওর মডেলিং এর জন্য। কিছুক্ষণ পর নীলা বোরকা পরে নিচে আসলেন, তারপর ওনাকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মলে যাওয়ার জন্য। আমি গাড়ি চালাচ্ছি আর উনি আমার পাশে চুপ করে বসে আছেন। ধন্যবাদ আজ নাস্তায় এত ভালো ভালো খাবার রান্না করার জন্য। আপনি আমায় শুধু শুধু ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো আমার কর্তব্য। যতই হোক আমি আপনার বাসায় বিনা পয়সায় থাকছি, উল্টো আপনাকে আমার জন্য ধন্যবাদ দেওয়ার দরকার? কাল যদি আপনি আমায় আপনাদের বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে। মাথা নিচু করে কথাগুলো বললাম। আচ্ছা, কাল রাতে তো আপনার ব্যাপারে কিছুই বললেন না, মানে আপনার বাবা মা ভাই বোন বা ঢাকার আসার আগে কোথায় ছিলেন? আর ঢাকায় কি কারণে এলেন যেখানে আপনার আপনজন কেউ নেই বললে? কথাগুলো জিজ্ঞাসা করার পর দেখলাম মেয়েটি চুপ করে বসে রইল। মনে হয় কিছু বলতে চাইছে না। তাই কোনো সমস্যা থাকলে না বললেও চলবে। না না না, কেন কোনো সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনাকে এতটুকু তো বলতেই পারি। আপনাকে তো কাল রাতেই বললাম আমার বাবা মা বেঁচে নেই। আমার যখন 6 বছর আর বড় বোনের 15 বছর বয়স, তখনই আমার মা মারা যায়। এর কিছুদিন পর বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যান।
ওই দিনের পর থেকে বাবাকে আর দেখি আমরা দুজন, তাই আমরা মনে মনে ভেবে নিয়েছি বাবা হয়তো মারা গেছে। বাবা চলে যাওয়ার পর আমরা দুজন চাচার বাড়িতে গিয়েছিলাম এই আশায় যে উনি হয়তো আমাদের থাকার খাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন, কিন্তু চাচির কারণে চাচা আমাদের তার বাড়িতে থাকতে দিতে পারেননি। এদিকে আমাদের ঘরে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না বলতে গেলে। আমাদের দু বোনের মধ্যে আমার বড় বোনই ছিল বয়সে একটু বড়, তাই সে বাধ্য হয়ে বড় আপুকে টিউশনিতে নামতে হয়। আপু সকালবেলা রান্না করে প্রতিদিন টিউশনিতে চলে যেতেন আর সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেন। আমার বয়স যখন 8 হলো তখন আপু আমায় একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সেখান থেকেই আমি ইন্টার পাস করি। এই পর্যন্ত সব কিছুই ভালো ছিল। সমস্যাটা তখনই সৃষ্টি হলো যখন আপু বিয়ে করলেন। আপু যে লোকটাকে বিয়ে করলেন তার স্বভাবটা আমার একটু ভালো লাগ, সবসময় আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাক। একদিন রাতে উনি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যা আমি আপুকে যেয়ে বলে দিই। এরপর আপু দুলাভাইয়ের সাথে অনেক ঝগড়া করে। সেদিন রাতে আপুকে ওই লোকটা অনেক মেরেছিল। আপু মার খাওয়াটা আমি দেখে সহ্য করতে পারিনি। আমি এটা অন্তত বুঝে গিয়েছিলাম যে আমি যদি আপু আর দুলাভাইয়ের মাঝে থাকি তাহলে ওনারা দুজন কখনো সুখী হতে পারবেন না। তাই কাল ভোরে সকালে আমি একা ঢাকায় চলে আসি। নীলার কথাগুলো শোনার সময় কখন যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছি তা বলতেই পারবো না। পেছনের গাড়ি হর্নের আওয়াজ শুনে আমার হুঁশ আসলো। গাড়িটা রাস্তার কিনারায় নিয়ে গেলাম। বুঝতে পারলাম নীলা কাঁদতেছে। কথাগুলো বলার পর নীলার কথা কি বলবো, আমার নিজের চোখে পানি চলে এসেছে ওর কথাগুলো শুনে। একটা মেয়ে কিভাবে এত কষ্ট সহ্য করতে পারে? ছোটবেলা বাবা মাকে হারালো আর এখন বোনকে। মনটা চাইতেছে ওর চোখের জলগুলো মুছে দিতে, কিন্তু তেমনটা করলাম না, কারণ কাঁদলে মানুষের মন হালকা হয়, যা নীলার সবচেয়ে প্রয়োজন। গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে আসলাম। এর মধ্যে নীলা কান্না করাও বন্ধ করে দিয়েছে। নীলা আমরা শপিং এসে গেছি। গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। নীলাকে নিয়ে মেয়েদের একটি কাপড়ের দোকানে ঢুকলাম। নিন, পছন্দ করুন, আপনি কোন কাপড়গুলো নেবেন। হুম দেখলাম উনি 3টা কম দামি 3 পিস পছন্দ করে সেগুলো প্যাক করতে বললেন। হয়তো বাড়িতে পরার জন্য নিয়েছে। হুম আমার হয়ে গেছে, চলুন। কিছুটা অবাক হলাম। হয়ে গেছে মানে 3টা 3 পিস? এটা আপনার হবে? আমার এতেই হবে, আর লাগবে না। আপনার 3টা 3 পিসে কিছু হবে না, আরো কয়েকটা নিয়ে নিন। নীলাকে সামনে থেকে একটু দূরে সরিয়ে আরো কয়েকটা 3 পিস প্যাক করে নিলাম। ভাবছি আপনার এত ঋণ কিভাবে শোধ করব। চিন্তা করবেন না, আপনার পেছনে যত টাকা খরচ করবো সব আপনার স্বামীর কাছ থেকে সুদে আসলে ফেরত নিয়ে নেব। ওনার কথা শুনে মুখ চেপে একটু হাসলাম। এই প্রথম ওনার হাসির শব্দটা শুনতে পেলাম। অবশ্য ভালোভাবে শুনতে পারিনি, যা চাপা স্বভাবের মেয়ে উনি। বাড়িতে পরার জন্য তো নর্মাল কাপড় কেনা হয়ে গেল, এবার বাইরে কোথাও ঘুরতে বেরোনোর জন্য কয়েকটা কাপড় চয়েস করুন। না না না, আমার আর কিছু লাগবে না। লাগবে না কেন? অবশ্যই লাগবে। আপনি কি কোথাও ঘুরতে যান না নাকি? যাই, তবে আপনাদের। কেন তবে না? আর একটা কথা, আমি কিন্তু সবসময় আপনাকে নিয়ে শপিং মলে আসতে পারবো না, সো যা যা লাগবে এখনই নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আমার জন্য দুটো ভিন্ন রঙের বোরকা নিন। বোরকা তো নিবই, তার আগে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিছু কাপড় নিন। আমি বাইরে কোথাও বের হলে বোরকা পরেই বের হই, দামি কোনো কাপড় পরে না। তাই আর কিছু যদি নিতেই হয় তাহলে দুইটা বোরকা নিন। এই মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এখনকার যুগে ওনার মতো এমন আরেকটা মেয়ে আছে বলে আমার মনে হয় না। ওনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে 100% আমার পকেট ফাঁকা করে দিতেন। এমনকি ওনার জায়গায় রিয়া থাকলেও এতক্ষণ আমার পকেট ফাঁকা হয়ে যেত। ওনাকে তো একজন ভাগ্যবান মানুষই তার বউ হিসেবে পাবে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। নীলাকে বললাম, অমনি উনি দুটো রঙের বোরকা পছন্দ করে নিলেন। শপিং মলে যখন এসে গেলাম তখন রিয়ার জন্য গিফটটা এখন থেকেই নিয়ে নিই, না হলে তো আজ আমার রক্ষাই নেই। যে পরিমাণ রেগে বোম হয়ে আছে, আজ খালি হাতে গেলেই যে বোমটা আমার উপরে পড়বে। নীলা, আপনার কি বোরখা নেওয়া হয়েছে? জি হয়েছে। তাহলে চলুন আমার সাথে। কাপড়ের দোকানে দেনা পাওনা মিটিয়ে সেখান থেকে একটি গয়নার দোকানে চলে এলাম। সেখানে দোকানের কর্মচারী কয়েকটা ডায়মন্ড রিং দেখাতে বললাম, এখান থেকে একটা রিং পছন্দ করুন তো। আমার এসবের কোনো দরকার নেই, আমি এগুলো কখনো পরি না। আমি জানি আপনার এগুলো কোনো দরকার নেই, তাছাড়া আমি রিংটা আপনার জন্য না, আমার গার্লফ্রেন্ডের জন্য পছন্দ করতে বলছি। আসলে আমার চয়েস তেমন একটা ভালো না। আপনার গার্লফ্রেন্ডও আছে? কিছুটা অবাক হয়ে, কেন, কোনো সমস্যা? না মানে বিয়ের আগে কোনো মেয়ের সাথে মেলামেশা করাটা কি ঠিক? কিছু বললেন আপনি? নীলা আস্তে করে কি যেন বললো, যা আমি ভালোভাবে বুঝতেই পারিনি, তাই জিজ্ঞাসা করলাম। না কিছু না, এই রিংটা অনেক সুন্দর, আপনি বরং এই রিংটাই নিন। নীলা একটি রিং আমার দিকে এগিয়ে দিয়ে কথাটা বললো, রিংটা দেখতে খুব সুন্দর, তাই নিয়ে নিলাম। ধন্যবাদ। কোনো রিপ্লাই দিল না, শুধু একটু হাসলো নীলা। শপিং এর পর নীলাকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে চলে এলাম। দুপুরের দিকে আমি আর শিহাব একসাথে লাঞ্চ করছি, সাথে দুজনে গল্পও করছি। রিয়াদ, আজ তোর অফিসে আসতে এত লেট হলো কেন? শপিং এ গেছিলাম।
তুই শপিং এ গিয়েছিলি, কিন্তু তুই তো শুক্রবার ছাড়া কখনো শপিং এ যাস না। ইচ্ছা করে যাইনি রে, এক প্রকার বাধ্য হয়ে একজনের সাথে যেতে হয়েছে। ভাই তোকে আগেই বলেছিলাম রিয়া মেয়েটা থেকে দূরে থাক। এখন দেখলি তো মেয়েটা কত বড় ফাজিল, অফিস টাইমে তোকে নিয়ে শপিং এ যায়। আরে ভাই তুই রেগে যাচ্ছিস কেন? আমি রিয়াকে নিয়ে শপিং এ যাইনি, আমি অন্য আরেকটা মেয়েকে নিয়ে শপিং এ গিয়েছিলাম। কি, তুই অন্য আরেকটা মেয়েকে নিয়ে শপিং এ গেছিলি? কাকে নিয়ে? আমি তো অবাক। রিয়াদ কিনা রিয়াকে ছেড়ে অন্য আরেকটা মেয়ের সাথে শপিং এ গেছিল? তোকে তো বলাই হয়নি। কাল একটা মেয়েকে আমি রাস্তায় ফুটপাতের পাশে পাই, তারপর ওকে বাড়িতে নিয়ে যাই। শিয়াবকে সবকিছু খুলে বললাম। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তোর হয়তো এতদিনে একটু জ্ঞান বুদ্ধি হলো, তাই রিয়াকে ছেড়ে অন্য আরেকটা ভালো মেয়ের সাথে প্রেমে পড়েছিস। আরে ওসব কিছু না, তবে নীলা মেয়েটা কিন্তু অনেক ভালো, নম্র ভদ্র, সাথে অনেক পর্দাশীল। মেয়েটার বিহেভিয়ার দেখলে যে কেউ ওকে প্রেম না সরাসরি বিয়ে করতে চাইবে। তাহলে তুই নীলাকে বিয়ে করে নে না, অন্তত ওই লোভী রিয়ার হাত থেকে বেঁচে যাবি। দেখ ভাই, আমি শুধুমাত্র তোর বন্ধু না, আমি তোর ভাই। আমি কখনো তোর খারাপ চাইবো না। এর আগেও তোকে বলেছি রিয়াকে ছেড়ে দে, এখনো বলছি, কারণ মেয়েটা একেবারে সুবিধা না। তাছাড়া আমি অনেকের মুখে শুনেছি রিয়ার অনেকের সাথে সম্পর্ক আছে। আমি জানি তুই রিয়াকে একেবারে সহ্য করতে পারিস না, তাই বলে ওর নামে মিথ্যা বলবি, এটা তোর কাছে আমি কখনোই আশা করিনি। শিহাবের কথাগুলো শুনে খাওয়ার ইচ্ছাটাই মরে গেল, তাই ক্যান্টিন থেকে খাবার না খেয়ে চলে এলাম। রাত 9টার দিকে অফিস থেকে বেরিয়ে সোজা রিয়ার বলে দেওয়া রেস্টুরেন্টে চলে এলাম। সেখানে গিয়ে দেখলাম রিয়া আমার আগেই রেস্টুরেন্টে চলে এসেছে। ওর পাশে গিয়ে বসলাম একটা চেয়ার টেনে। আমাকে ওর পাশে বসে থাকতে দেখে ও কিছুটা দূরে সরে বসলো। আমি আবার ওর একেবারে কাছে গিয়ে বসলাম। ও আবারও আমার থেকে দূরে সরে বসতে চাইলো, কিন্তু আমি দূরে বসতে দিলাম না। তার আগেই ওর হাতটা ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম। কি হয়েছে রিয়া, তুমি এমন করছো কেন? বললাম তো কাল অনেক বিজি ছিলাম, তাই আসতে পারিনি। সেজন্য কি এখন তুমি রাগ করে বসে থাকবে? না, আমি রাগ করতে যাব কেন? তুমি আমার কে যে তোমার উপর রাগ করে বসে থাকবো? বুঝলাম আমার জানটা আমার উপর অনেক রেগে আছে, তবে জানো তো আমার জানটার কিভাবে রাগ ভাঙাতে হয় তা আমি খুব ভালো করে জানি। জান, তুমি চোখ দুটো বন্ধ করো তো। কেন? কথা না বলে চোখ দুটো বন্ধ করোই না। জোর করে রিয়ার চোখ দুটো বন্ধ করালাম। এরপর ওর জন্য শপিং মল থেকে যে রিংটা এনেছিলাম সেটা ওর সামনে ধরলাম। এবার চোখ খোলো। রিয়া চোখ খুললো। ওয়াও, এত সুন্দর ডায়মন্ড রিং আমার জন্য। প্রাইস কত এটার? আগেই জানতাম রিয়া রিংটা দেখলে অনেক খুশি হবে, সেটা তোমার না জানলেও চলবে। আগে তুমি এটা বলো, রিংটা কেমন লেগেছে তোমার, আর আমার উপর রাগটা কমেছে কিনা? রিংটা অনেক অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর আমি কি আমার বাবুটার উপর রাগ করে থাকতে পারি নাকি? আমি তো আমার বাবুটাকে অনেক ভালোবাসি। লাভ ইউ বাবু। রিয়াকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। বিয়ের আগে এসব করার কোনো দরকার নেই, বুঝলে? বিয়ের পর যা ইচ্ছে তাই করো। তোমার এইসব ঢং আমার একদমই ভালো লাগে না রিয়া। ভালোবেসে জাস্ট একটা হাক করলাম, এতেও কি বাধা দেওয়ার খুব দরকার ছিল? তবু রিয়া, বিয়ের আগে এগুলো কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা এসব বাদ দাও, এখন কি খাবে সেটা বলো, আমি অর্ডার দিচ্ছি। রিয়াদ, আমার পেটে খাওয়ার মতো একটু জায়গা খালি নেই। আজ ডিরেক্টর স্যারের সাথে আমার একটা মিটিং ছিল, সেখানে একটু আগেই ডিনার করেছি। তুমি বরং আমার কিছু খাবার প্যাক করে দিতে বলো, সেগুলো বাসায় গিয়ে তোমাকে দিয়ে দেব। ঠিক আছে, ভেবেছিলাম আজ রিয়া আর আমি একসাথেই ডিনার করব, তাই মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজ আমি বাইরে থেকে খেয়ে আসবো। খাবার প্যাক করার জন্য 10 মিনিট আগে এই রেস্টুরেন্টের এক লোককে বলেছিলাম, উনি খাবারগুলো নিয়ে এখনো আসেনি। এদিকে রিয়া আমার সামনে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। জিজ্ঞাসা করেছিলাম ছেলেটা কে। রিয়া বলল ওরা একসাথেই কাজ করে, সেজন্য কিছু বললাম না, তবে মনে মনে খুব রাগ হচ্ছে। এটা ভেবে যে কি দরকার একটা ছেলের সাথে এভাবে হেসে হেসে কথা বলার। এই জন্যই মা রিয়াকে সহ্য করতে পারে না। এর মধ্যে খাবারগুলো চলে এলো। খাবারগুলো রিয়ার হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ সেখান থেকে সোজা বাড়িতে চলে এলাম, কারণ রিয়াকে এখন ওই ছেলের জন্য কিছু বললেই ন্যাকামি শুরু করে দিবে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রিয়া আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে এলাম। বয়ফ্রেন্ডকে একা একা বসিয়ে রেখে উনি আরেকজনের সাথে হেসে হেসে কথা বলবেন, আবার ওনাকে কিছু বললে ন্যাকামি কান্না করবে। এভাবে 15 দিন কেটে গেল। সকালবেলা অফিস, সপ্তাহে রিয়ার সাথে দেখা করে ওকে অনেকগুলো গিফট দেওয়া, আর সকালে নীলার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙা। এভাবেই দিনগুলো খুব ভালোই কাটছে। আজ সকালে নীলার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুমটাই ভেঙে গেল। কিছুক্ষণ নীলার কোরআন তেলাওয়াত দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম, তারপর বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। অবাক করা ব্যাপার হলো এই যে এই 15 দিনের মধ্যে নীলা মেয়েটার চেহারা একবারও দেখতে পারিনি। কেন জানি না, নীলার চেহারাটা দেখতে খুব ইচ্ছে করে দেখতে কি আছে ওই মেয়েটার গলার সুর, চেহারার মধ্যে যে প্রতিনিয়ত ওর দিকে আমার আকৃষ্ট করছে। নাচের টেবিলে আমি, মা, রাইহান, রিমি
আমরা চারজন একসাথে বসে নাস্তা করছি, আর নীলা আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নীলামা, আমাদের সাথে বসেই নাস্তাটা করে নে। না আন্টি, আপনারা বরং করে নিন, তারপর আমি নাস্তা করব। কেন নীলা, পরে নাস্তা করবে কেন? আমাদের সাথে বসেই তো নাস্তাটা করতে পারো। কেন আবার? তোমার ছেলের জন্যই তো নীলা আপু নাস্তা করতে পারে না। আপু ভয় পান যদি তোমার ছেলে নীলা আপুর খাওয়ার সময় ওনার মুখটা চুরি করে দেখে ফেলেন, সেই জন্য। এই না আন্টি, তেমন কিছু না। রিমি আপু, তুমি শুধু শুধু আমার নামে মিথ্যা বলছো কেন? থাক, আমি বুঝে গেছি নীলার সমস্যাটা কোথায়। আসলে নীলা খুব লাজুক প্রকৃতির মেয়ে, তো তাই রিয়াদের সামনে খেতে বসে না। তবে চিন্তা করো না, আর কিছুদিন পরই এমন ব্যবস্থা করব যে তুমি রিয়াদের সাথে বসেই নাস্তা করতে পারবে। আন্টির কথার মানেটা কিছুই বুঝলাম না। এতক্ষণ যাবৎ তিনজনের কথা চুপ করে শুনলাম। আসলে মা এই 15 দিনে নীলাকে নিজের মেয়ে ভেবে নিয়েছে, তাই আমার থেকেও বেশি নীলাকে ভালোবাসেন। মা এই 15 দিনে নীলাকে এতটাই আপন করে নিয়েছেন যে আমাকে ছাড়া 5 দিন থাকতে পারবেন, কিন্তু নীলাকে ছেড়ে 1 ঘন্টাও থাকতে পারবেন না। এসব ভাবছিলাম, তখনই মা বলে উঠলেন, রিয়াদ, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কয়েকদিন পরেই তোর বিয়ে। মার কথা শুনে গলার খাবার আটকে গেল। তাড়াতাড়ি টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে নিলাম। মা, তুমি কি বললে? আমার বিয়ে, তাও কয়েকদিন পর? অনেকটা অবাক হয়ে। আন্টির কথা শুনে আমিও অনেকটা অবাক হলাম। কিছুক্ষণ পর আবার নিজেকে সামনে নিলাম, এটা ভেবে হয়তো ওনার বিয়ে ওনার গার্লফ্রেন্ডের সাথে ঠিক হয়েছে। হ্যাঁ, তোর বিয়ে, তাও কয়েকদিন পরে। কি আবল তাবল কথা বলছো মা? বিয়ে কি এত সোজা নাকি? বিয়ে করাতে হলে প্রথমে মেয়ে দেখতে হবে, তারপর মেয়ে রাজি কিনা সেটা জানতে হবে, এরপর না হয় বিয়ে। মেয়ে আমি অনেক আগেই দেখে ফেলেছি। তাছাড়া আমি জানি তোর জন্য যে মেয়েকে আমি দেখেছি সে কখনো আমার কথা ফেলবে না। আমি যাকে বিয়ে করতে বলবো সে তাকে চোখ বুজে বিয়ে করে নেবে। আমি ঠিক বললাম তো নীলা? হুম। কিন্তু মা, আমি তো আর কিছু বলতেই পারলাম না, তার আগেই কে যেন দরজায় নক করলো। রিমি দরজা খুলতে কয়েকটা পুলিশ আমাদের বাড়িতে ঢুকে পড়লো, সাথে একজন পুরুষ আর একজন মহিলাও আছে। মা, আমরা সবাই ওনাদের দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। খেয়াল করলাম নীলা ওই মহিলার পুরুষটাকে দেখে মার পেছনে গিয়ে দাঁড়ালো। নীলার হাবভাব দেখে মনে হচ্ছে ও অনেকটা ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটা বুঝতেই পারলাম না। এরই মধ্যে পুলিশ অফিসার বলতে শুরু করলো, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করতে চলে আসলাম। ইটস ওকে, সমস্যা নাই। তা কি জন্য এখানে আসা সেটা কি জানতে পারি? আসলে স্যার, আপনার নামে একজন কমপ্লেন করেছে। পুলিশের কথাটা শুনে মুহূর্তে মাথাটা গরম হয়ে গেল। কি? আমার নামে কমপ্লেন? কে করেছে? কে? কার এত বড় সাহস? স্যার, উনি কমপ্লেন করেছেন আপনি নাকি ওনার স্ত্রীর বোনকে আপনার বাড়িতে জোর করে রেখে দিয়েছেন। পুলিশের সাথে আসা লোকটির দিকে তাকিয়ে কথাটা বলল, কি সব আলতু ফালতু কথা বলছেন? আমি কেন ওনার স্ত্রীর বোনকে আমার বাড়িতে জোর করে রাখতে যাব? অফিসার, এখানে তেমন কিছু হয়নি, আপনি ওনাদের নিয়ে আসতে পারেন। স্যার, আপনার মার পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে মেয়েটা কে? লোকটা দাবি করেছেন উনি নাকি তার স্ত্রীর বোন। লোকটি আরো বলেছেন আপনারা তাকে ভয় দেখিয়ে জোর করে এ বাড়িতে রেখেছেন। আপনি? রিয়া, তুই চুপ কর, আমি দেখছি ব্যাপারটা। ওকে। আচ্ছা, ওনাদের মন্তব্য অনুযায়ী আমরা তার বোন বা শালীকে এখানে জোর করে রেখেছি, তাই তো? কিন্তু আমরা তো তেমন কিছুই করিনি। আপনি চাইলে নীলাকে জিজ্ঞেস করতে পারেন। না অফিসার, উনি মিথ্যা কথা বলতেছে। ওনারা সবাই মিলে হয়তো নীলাকে ভয় দেখিয়েছে, যাতেও আপনাদের সামনে মিথ্যা কথা বলে। দেখুন, ভয় কিন্তু আমরা তো দেখাইনি, বরং নীলা আপনার ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। বেশি বাড়াবাড়ি করবেন না, নয়তো যে পুলিশ দিয়ে আপনি আমাদের ধরে নিতে এসেছেন না, সে পুলিশ দিয়েই আপনাকে হাত করা পরাবো, বলে দিলাম। তাছাড়া নীলা এখন প্রাপ্তবয়স্ক, ওর যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা থাকতে পারে। নীলা, মা, তুমি পুলিশের কাছে বলে দাও তো আমরা তোমাকে এখানে জোর করে রেখেছি কিনা, তুমি ইচ্ছা করে এখানে থাকছো। আমি এখানে নিজের ইচ্ছায় থাকছি, ভয়ে ভয়ে কথাটা বলেই ফেললাম। নীলার নিজের মুখে শুনলেন তো অফিসার, এবার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, মানলাম নীলা এখানে ইচ্ছা করে এসেছে, তবে কি পরিচয় আছে এখানে? আজ ওনারা নীলার সাথে ভালো ব্যবহার করছেন বলে যে সবসময় ভালো ব্যবহার করবেন, সেটা কি কোনো নিশ্চয়তা আছে? হতে পারে কয়েকদিন পর ওনারা নীলাকে একটা ক্ষতি করে দিয়ে দিতে পারেন, তখন কি আপনারা সেই ক্ষতির ক্ষতিপূরণ দিবেন? তাই আমি বলি কি, ওনাদের বলুন নীলাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। উনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম। উনি আপনাদের এখানে তো কোনো পরিচয় ছাড়াই আছেন, সেজন্য এটাই ভালো হয় আপনারা ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিন। কে বলল নীলা আমাদের এখানে কোনো পরিচয় ছাড়া থাকছে? ওর এখানে একটা পরিচয় আছে, আর সেটা হলো নীলা আমার ছেলের হবু বউ।
আর আজই ওদের বিয়ে হবে। রিয়াদের মার কথা শুনে তো সেখানে উপস্থিত সবাই অবাক, বিশেষ করে রিয়াদ আর নীলা। মা এমন কথা বলবে আমি কখনো ভাবতে পারিনি। আমার বিয়ে তো আবার নীলার সাথে। মাকে কিছু বলতেও পারছি না, কিছু বলতে নিলেই আমাকে হাতে রেশায় চুপ থাকতে বলেছে। কিছুক্ষণ পর মা আমাকে নিয়ে আলাদা একটা রুমে গেলেন। মা, এসবের মানে কি? তুমি সবার সামনে এটা কেন বললে যে নীলার সাথে আমার বিয়ে? তুমি নাস্তা করার সময় বললে একটা মেয়ের কথা, আর এখন নীলার কথা বলছো? কারণ তোর নীলার সাথে বিয়ে হবে, সেজন্য সবার সামনে তোদের বিয়ের কথা বলেছি। আর সকালে যে মেয়ের কথা বলেছিলাম সে আর কেউ নয়, আমাদের নীলাই ছিল। কিন্তু মা, আমি তো রিয়াকে ভালোবাসি। তোমার ভয়ে সে কথা এতদিন বলতে পারিনি। রিয়ার কথা বলাতেই মা কিরকম যেন রেগে গেল, তবে আমায় তেমন কিছু বললো না। তোকে এর আগেও বলেছি ওই রিয়া মেয়েটাকে আমার পছন্দ না। অন্তত আমি বেঁচে থাকতে তোর সাথে ওর বিয়ে কখনোই হবে না। সো রিয়াকে ভুলে যা, আর আমার কথা মতো রিয়াকে বিয়ে কর, না হলে আমার মরা মুখ দেখবি। না, কখনোই চাই না। তাহলে ব্যাস হয়ে গেল, আমার কথায় ফাইনাল। তুই নীলাকে বিয়ে আজই করছিস। আজই নীলাকে বিয়ে করছি মানে? মা আমাকে আর কিছু বলতে না দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। আমিও মার পিছনে পিছনে সেখানে গেলাম। অফিসার, এখন তো আপনাদের কারো কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে? না ম্যাডাম, তাহলে আমরা আসি। ঠিক আছে, যান। তবে আপনার সাথে যারা এসেছেন তাদেরকে থেকে যেতে বলুন। যতই হোক ওনারা তো মেয়ের অভিভাবক, বিয়েতে ওনাদের অনেক দরকার হতে পারে। সম্মানের দিকে বিয়েটা হয়ে গেল। আন্টি, আমি আপুর সাথে একটু কথা বলবো। আন্টি না, এখন থেকে আমাকে মা বলে ডাকবে, মনে থাকবে? জি। ঠিক আছে, যাও আপুর সাথে কথা বলে এসো। চারিদিকে তাকিয়ে দেখলাম দুলাভাই কোথাও আছে কিনা। তারপর আপুর কাছে চলে গেলাম। আপু আমাকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আমার একই অবস্থা, আপুকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছি। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। 10 মিনিটের মতো এভাবে দু বোন কিছুক্ষণ কান্না করলাম। এরপর আপু আমার চোখ ওনার আঁচল দিয়ে মুছে দিলেন। কেমন আছো আপু? ভালো না রে, তোকে ছাড়া এই প্রথম এতগুলো দিন একা একা থাকলাম। জানিস, তোকে ছাড়া এতগুলো দিন থাকতে আমার অনেক কষ্ট হয়েছে রে। আমারও আপু অনেক কষ্ট হয়েছে বলে আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। এই পাগলি, আবার কান্না করিস কেন? কান্না থামা। এত ভালো শাশুড়ি, এত ভালো হাজব্যান্ড পেয়ে কেউ কি কান্না করে নাকি? নীলার চোখের পানি আবার মুছে দিলাম। সত্যি ওনারা অনেক ভালো। আচ্ছা শোন, আমি এখন চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আরেকটা কথা, বলেও একা আমাদের বাড়ি যাবি না। যদি আমাকে দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে কল করবি, আমি এসে তোর সাথে দেখা করব। হুম। সব সময় স্বামীর কথা শুনে চলবি আর স্বামীর সেবা করবি, ঠিক আছে? আচ্ছা। আমার লক্ষ্মী বোন। রাত 12টা বাজে। আমি এখনো ছাদে একা একা দাঁড়িয়ে আছি। আজকে ঘটে যাওয়া ঘটনাটা আমি এখনো মেনে নিতে পারছি না। রিয়া যদি এ ব্যাপারে জানতে পারে তাহলে কি আমায় কোনোদিন মাফ করবে? ওকে কি আমি বোঝাতে পারবো আমি কোন পরিস্থিতিতে নীলাকে বিয়েটা করেছি? চাইলে রিয়াকে এ ব্যাপারে না বলতে পারি, তবে আমি চাই না রিয়ার কাছ থেকে কিছু লোকাতে। কালকেই ওকে সব সত্যিটা বলে দেবো। এরপরও মাফ করবে কি করবে না সেটা ওর ব্যাপার। রিয়ার ব্যাপারে আমি যতটা না চিন্তিত হচ্ছি তার চেয়েও বেশি চিন্তিত হচ্ছি এটা ভেবে যে নীলার সাথে তো আমার ইসলামী শরীয়ত মতে বিয়েটা হয়ে গেল। এখন যদি ও আমার কাছে স্ত্রীর অধিকার দাবি করে তাহলে তো আমি ওর অধিকার পূরণ করতে বাধ্য। এসব ভাবতেছিলাম তখনই রিমি আমায় পেছন থেকে ডাক দিল। কি ব্যাপার নতুন জামাই, এত রাতে এখানে কি করছে একা একা? ওইদিকে ওনার নতুন বউ যে কখন থেকে রুমে ওয়েট করছে ওনার জন্য, সেটা কি উনি জানেন না? নতুন জামাই কথাটা শুনে কিছুটা রাগ হলো, তবে ওকে কিছু বললাম না। না, এমনি ঘরে ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে আছি। এটা কেমন কথা? ঘরে নতুন বউ রয়েছে আর তোমার ঘরে ভালো লাগে না? এখনই তুমি তোমার রুমে যাও, নীলাপু রুমে একা একা বসে আছে। রিমি এই কথাগুলো বলেই আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। এইবার রুমে যাও। তুই তো রুমে যা, আমি এখনই যাচ্ছি। না, এক্ষুনি যাও, না হলে মাকে ডেকে আনবো কিন্তু। এই না, মাকে ডাকিস না, আমি এখনই যাচ্ছি। সেই সময়ের পর থেকে ওনার কাছে রিয়াদের রুমে একা একা বসে আছি। আজ কেন জানি একা রুমে থাকতে খুব ভয় করছে। এতদিন শুধু বাইরের থেকেই এই রুমটা দেখেছি, আর আজ এই রুমের বিছানায় বসে আছি, তা ওনার বউ হিসেবে। এটা ভাবতেই কেমন যেন লাগছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে একটু ভয় কেঁপে উঠলাম। তার মানে
উনি রুমে চলে এসেছেন। কিছুটা নড়ে চড়ে বসলাম। রুমে ঢুকতেই বিছানার মাঝে নীলাকে বসাস অবস্থায় বসে থাকতে দেখে কিছুটা বিরক্ত বোধ করলাম। তবুও মুখে কিছু না বলে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। খেয়াল করলাম নীলা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে চাইছে। আমি বাধা দিলাম, কিন্তু ও কিছু না শুনে আমাকে সালাম করে বসা থেকে উঠে দাঁড়ালো। নীলা বলতে লাগলো, আমি জানি আপনি আমায় নিজ ইচ্ছায় বিয়েটা করেননি। আমাকে আমার দুলাভাইয়ের কাছ থেকে বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। আমিও কিন্তু আপনাকে নিজ ইচ্ছায় বিয়েটা করিনি, কারণ আমি জানি আপনি অন্য আরেকটা মেয়েকে ভালোবাসেন। আর আমি আপনাদের দুজনের মাঝে কখনোই আসবো না। আপনি যদি আমায় তালাক দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করেন, তাতেও আমার আপনার প্রতি কোনো অভিযোগ থাকবে না। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নীলার কথা শুনে মনে হলো বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেল। তবে একবার যখন আমাদের ইসলামিক মতে বিয়েটা হয়ে গেছে, তখন আজ রাতে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ, মানে 2 রাকাত নফল নামাজটা পড়ে দুজনে পড়ে নিলে ভালো হয় না? চলুন। মনে হয় আমি আপনাকে অনেক ছোটই হব, তাই আপনি না বলেই তুমি করে বললেই বেশি খুশি হব। ঠিক আছে চলো। আমি ওয়াশরুমে চলে এলাম, পেছনে নীলাও এলো। দুজনে অজু করে আমি সামনে আর নীলা আমার পেছনে দাঁড়িয়ে দুজন নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। না না, এটা কিভাবে হয়? তুমি মেয়ে হয়ে নিচে ঘুমাবে আর আমি ছেলে হয়ে বিছানায়? কিছু হবে না, আমার নিচে ঘুমানোর অনেক অভ্যাস আছে। তুমি শিওর? বিছানা থেকে বালিশটা নিয়ে ফ্লোরে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, ছোটবেলা থেকেই সবার অবহেলা পেয়ে বড় হয়েছি। কখনো ভাবিনি যে বিয়ের পর স্বামীর অবহেলাটাও আমার ভাগ্যে আছে। আমি তো কোনোদিন এমনটা চাইনি। সবসময় পর্দা করে চলেছি যাতে আমার মুখের সৌন্দর্যটা আমার স্বামী প্রথম দেখে। কিন্তু আজ যার সাথে আমার বিয়ে হলো, সে আমার মুখের ঘোমটাটা পর্যন্ত নিজ হাতে ওঠালো না। মুখ দেখা তো দূরের কথা, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতাম, আল্লাহ যেন আমায় এমন একটা স্বামী দেয় যার মনে আমি নামটা ছাড়া আর কোনো মেয়ের নাম না থাকে। আর আজ আমি এমন একজনকে স্বামী হিসেবে পেলাম যার মনে আমি ছাড়া আরও আরেকজনের নাম আছে। উনি তো রিয়া নামের একটা মেয়েকে ভালোবাসেন আর ওই মেয়েকেই বিয়ে করবেন বলেছেন। তাহলে কি উনি আমায় তালাক দিয়ে দেবেন? আচ্ছা, উনি যদি আমায় তালাক দিয়ে দেন, তাহলে আমি কোথায় যাব? আমার যে কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। এসব ভাবতেই চোখ বেয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো। হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমেও আমার পরীক্ষা নিচ্ছেন। হতেও তো পারে আল্লাহ তাআলা আমার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছেন। তবে যাই হয়ে যাক, একবার যখন ওনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে, তখন যতদিন ওনার সাথে আছি ততদিন ওনার সেবা করেই কাটিয়ে দিব। এতে উনি আমার স্ত্রী হিসেবে মানুক বা না মানুক, এসব ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। নীলা মেয়েটাকে নিয়ে যতটা খারাপ চিন্তা করেছিলাম, মেয়েটা ততটাও খারাপ না। উল্টো নীলা অনেক ভালো মনের একটা মেয়ে। আজও আমার মনের উপর থেকে অনেকটা বড় একটা বোঝা নামিয়ে দিল। সেজন্য বিছানায় গাটা এলিয়ে দিতেই শান্তিতে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। সামনে তাকাতেই খুব বড় একটা শক খেলাম। চোখের সামনে অপরিচিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার হাত ধরে টানছে। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। এই, আপনি কে? আর আমার রুমে বা কি করছেন এই সময়? এই আস্তে লাফতি, বিছানা থেকে তো পড়ে যাবেন। আমাকে চিনতে পারছেন না? আমি নীলা, যার সাথে আপনার কাল বিয়ে হলো। কি? আপনি মানে তুমি নীলা? তার মানে এইটাই নীলার আসল রূপ, যা এতদিন নীলা ওড়না দিয়ে আমার কাছ থেকে আড়াল করে রেখেছিল। এই প্রথম নীলার মুখটা দেখলাম। পুরো পরীর মতো দেখতে। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে বলেই আমার মনে হয় না। নীলার চেহারা সৌন্দর্যের কাছে রিয়া কিছুই না। সত্যি ওর মতো একটা মেয়ে আমার বউ ভাবতেই নিজের প্রতি অনেক গর্ব হচ্ছে। নীলা যে আমার ক্ষণিকের বউ মাত্র, সেটা আমি ভুলেই গেছি। এক মুহূর্তে রিয়ার কথা ভুলে নীলার সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম। নীলার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখলাম উনি আমার দিকে তাকিয়ে কি যেন চুপ করে ভাবছেন, তাই ওনার হাতটা ধরে ঝাঁকি দিয়ে ডাকলাম, এই যে কি হলো? এমনভাবে তাকিয়ে কি দেখছেন? না না, কিছু না। তুমি কি সত্যি নীলা, মানে যার সাথে আমার বিয়ে হয়েছে? আসলে এর আগে তো তোমায় দেখিনি কোনোদিন, তাই বুঝতে পারছি না। আসলেই তো আপনি এর আগে আমায় কোনোদিন দেখেননি, তবে আমার গলার আওয়াজ তো শুনেছেন। সেটা শুনেই বুঝে নিন আমি আসল নীলা নাকি নকল। মেয়েটার গলার আওয়াজ কিছুক্ষণ শুনে বুঝতে পারলাম এটাই আসল নীলা। তবে আসল নীলা যে এতটা সুন্দর হবে এটা কোনোদিন কল্পনাও করিনি।
কি হলো? গলার আওয়াজ শুনে কি বিশ্বাস হয়নি? না হয়েছে বলেই আবার বিছানায় শুয়ে পড়তে যাব, তখনই নীলা আমায় আটকে দিল। এই কি করছেন আবার? শুয়ে পড়ছেন কেন? ফরজের আজান দিয়েছে, গোসল করে নামাজ পড়তে যান মসজিদে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। কি এত সকালে আমি গোসল করব? আবার মসজিদেও যাব নামাজ পড়তে? কখনো না। তাছাড়া আমি ফজরের নামাজ কখনো পড়ি না। কখনো পড়েন না তো কি হয়েছে? এখন থেকে পড়বেন। আমি জানি যে আপনার থেকে কোনোদিন স্ত্রীর অধিকার পাবো না, আর চাইলেও আপনি তা দেবেন না। কিন্তু স্ত্রী হিসেবে আপনার কাছে কয়েকটা জিনিস চাইতেই তো পারি, তাই না? এর মধ্যে আমার একটা চাওয়া হলো আপনি নিয়মিত নামাজ পড়বেন। আরেকটা চাওয়া, থাক, এটা নামাজ পড়ে আসলেই বলবো। আমি চাই আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক। আপনি কি আপনার স্ত্রীর এই চাওয়াটুকু পূরণ করবেন না? ঠিক আছে, আমি গোসল করে নামাজ পড়তে যাচ্ছি। নীলা এমনভাবে কথাটা বললো যে আর না করতে পারলাম না। নীলা ঠিকই তো বলেছে, স্ত্রী হিসেবে আমি তো ওর এই চাওয়াটা অন্তত পূরণ করতেই পারি। টাওয়ালটা হাতে নিয়ে যেই ওয়াশরুমে যাব তখনই নীলা আবার বলে উঠল, আপনার হয়তো এত সকালে গোসল করার অভ্যাস নেই, তাই আপনার শরীর যদি পাক থাকে তাহলে গোসল না করলেও চলবে। আপনি বরং অজু করেই নামাজটা পড়ে আসেন। নামাজ পড়ে রুমে এসে দেখি নীলা এখনো জায়নামাজের উপর বসে আছে। নীলা, তোমার নামাজ এখনো শেষ হয়নি? নামাজ শেষ হলে ঘুমিয়ে পড়ো। বাসায় এসে ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে। এত সকালে তো আমার বাড়ির কেউ ঘুম থেকে উঠবে না, তাই নীলা একা একা জেগে কি করবে সেজন্য কথাটা বললাম। নামাজ শেষ হয়ে গেছে, তবে কোরআন তেলাওয়াত করাটা বাকি আছে। মনে হচ্ছে আপনার খুব ঘুম পেয়েছে। আপনি বরং বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। নীলার সৌন্দর্যটা যেন আরো 10 গুণ বাড়িয়ে দিল ওর মুখের হাসিটা। এমনিতেই নীলাকে পুরো পরীর মতো দেখতে, তারপরও ওই একই রকম মায়া জড়ানো হাসি আমায় এক প্রকার ওর দিকে আকৃষ্ট করেছে। খানিকক্ষণ পরে রিয়ার কথা মনে পড়তে নিজেকে সামলে নিলাম। বিছানায় এসে শুয়ে পড়লাম, তবে ঘুমাতে পারলাম না, কারণ নীলার ওই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আমার কখনোই ঘুম আসবে না। আগে নীলার কোরআন তেলাওয়াত ওর ঘরের পাশে গিয়ে শুনতাম, আর এখন তো ও আমার ঘরে বসে কোরআন তেলাওয়াত করছে। যতক্ষণ নীলা কোরআন তেলাওয়াত করলো ততক্ষণ আমি বিছানায় চোখ বুজে শুনলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে অফিস যাব বলে রেডি হচ্ছিলাম, তখন রিমি এসে বলে গেল আজ মা অফিসে যেতে নিষেধ করেছে। তাই আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণ পরে টের পেলাম কে যেন আমার নাম ধরে ডাকতেছে। চোখ মেলে তাকিয়ে তো আমি অবাক। শিহাব, তুই? শিহাবকে এই সময় আমার বাড়িতে দেখে খুবই অবাক হলাম। হ্যাঁ আমি। এখানে এত অবাক হওয়ারও কিছু নেই, আর এভাবে লাফ দিয়ে বিছানা থেকে ওঠারও কোনো দরকার নেই। আন্টি আমায় ফোন করে বলল আজ তুই অফিসে আসবি না, তাই তোর বাড়িতে চলে এলাম। আর হ্যাঁ, আর জিজ্ঞাসু দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে। আর শুনলাম তোর নাকি কাল বিয়ে হয়ে গেছে। তার মানে মা শিহাবকে সবকিছু বলে দিয়েছে আমার বিয়ের ব্যাপারে? মা কি তোকে সব বলে দিয়েছে? একটু আগে আমাকে ফোন করে জানালো। বুঝলাম। আর তুই কাকে কাকে জানিয়েছিস? এখনো কাউকে জানাইনি, বাট একটু পরে জানাবো। শিহাব কাউকে জানায়নি শুনে হাফ ছেড়ে বাঁচলাম। একটু পরে জানাবি মানে? প্লিজ ভাই, কাউকে কিছু জানাস না। আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি মা নিশ্চয়ই তোকে বলেছে। তাছাড়া আমি রিয়াকে ভালোবাসি। কয়েকদিন পরে নীলাকে ডিভোর্স দিয়ে আমি রিয়াকে বিয়ে করব। না কিচ্ছু না। আচ্ছা এখন এসব কথা বাদ দে তো, যা ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে বসে নাস্তা করবে। তোকে ছাড়া তো কেউ আমার নাস্তাই দিবে না। ওকে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম, তখন শিহাব আবার বলতে শুরু করলো, ভাই বলতে হবে, বউয়ের মতো একটা বউ পেয়েছিস। আমি বাড়িতে এসে কত করে ভাবির মুখটা দেখতে চাইছিলাম, কিন্তু উনি দেখালেনই না। আসলে নীলা অনেক পর্দা করে চলে ভাই, সেজন্যই হয়তো তোকে মুখটা দেখায়নি। তোর কথা কি বলবো, আমি এই বাড়িতে এতদিন ধরে ওর সাথে ছিলাম, তবুও আমায় একদিনও মুখ দেখায়নি। কাল রাতে বিয়ে হওয়াতে প্রথম মুখটা দেখতে পেরেছি। তা ভাবে চেহারাটা কেমন তা তোর মুখ থেকে শুনি, বাস্তবে তো দেখতে পাবো বলে মনে হয় না। দেখতে পুরো পরীর মতো। এরকম সুন্দর মেয়ে আমি আমার সারা জীবনে একটাই দেখলাম। রিয়ার থেকেও সুন্দর। অনেক। নীলার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাই ভুলে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। যখনই বুঝলাম আমি কি বলেছি, তখনই না, মানে রিয়ার থেকে একটু কম সুন্দর। থাক হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। যা বোঝার আমি বুঝে গেছি। এখন নিচে চল, বউ আবার তোর জন্য কখন থেকে ওয়েট করছে। ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি মা, রিমি, রায়হান ওরা খাবার টেবিলের পাশে বসে আছে, আর নীলা মার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে ডাইনিং টেবিলের সামনে আসতে দেখে নীলা মার কাছ থেকে আমার কাছে এসে একটি চেয়ার এগিয়ে দিল বসার জন্য। নীলার এরকম কাজকর্মে অনেকটাই অবাক হলাম, কারণ যে মেয়ে সকাল সকালে
ও আমার খাবার সময় 10 হাত দূরে থাকতো। সে আজ আমার এত কাছে দাঁড়িয়ে আছে। কিছু না বলে আমি সে চেয়ারে বসে বললাম, আর শিহাব আরেকটা চেয়ারে। নীলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, শুধু শিহাবকে বাদে। আমি খাবার খাওয়ায় খুব মনোযোগী ছিলাম, যার জন্য নীলাকে শিহাবকে খাবার দিচ্ছে না তা খেয়াল করিনি। হঠাৎ শিহাব গলার আওয়াজ শুনে ওর দিকে কি ব্যাপার আন্টি, ভাবে কি আমাদের খাবার দিবে না নাকি? সে কখন থেকে খাবার প্লেট নিয়ে বসে আছি। এই ব্যাপারে আমাকে কিছু বলে লাভ নেই, কারণ নীলা আমায় আগেই বলে দিয়েছে রিয়াদের অনুমতি ছাড়া কাউকে খাবার দিতে পারবে না, মানে কোনো পরপুরুষকে, বুঝলি? ও আচ্ছা, বুঝেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার ভাবিটা আবার অনেক স্বামী ভক্ত। সে তো রিয়াদের অনুমতি ছাড়া আমায় খাবারই দিবে না। কিরে রিয়াদ, তুই দেখি এখন ভাবিকে আমায় খাবার দিতে বলছিস না? আমাকে কি আজ না খাইয়ে রাখবি নাকি? নীলার প্রতিটা কাজে আমি শুধু অবাকের উপর অবাকই হচ্ছি। এরকম মেয়ে ও কি এই যুগে আছে যে কিনা স্বামীর অনুমতি ছাড়া কাউকে খাবারটাও বেড়ে দেয় না? শিহাব কথাটা বলার পর রিমিয়ার মা অনেকবার নীলাকে বললো খাবারটা বেড়ে দিতে, কিন্তু নীলা কারো কোনো কথাই না শুনে চুপ করে আমার পাশেই দাঁড়িয়ে রইল। তাই আমি কোনো উপায় না পেয়ে খাবারটা দিতে বললাম। তারপর নীলা গিয়ে শিহাবকে খাবারটা দিল। খাবার খাওয়া শেষ করে যে যা রুমে চলে গেল। আমিও শিহাবকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। দুপুরের দিকে লাঞ্চ করে বেলকনিতে বসে আছি, তখনই আমার মোবাইলে কল আসলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আরিফ। হ্যালো, কেমন আছিস দোস্ত? হ্যাঁ, ভালো আছি, সাথে অনেক রেগেও আছি। রেগে আছিস কেন? তোর কি আবার মিনার সাথে ঝগড়া হয়েছে? আরিফের গার্লফ্রেন্ড মিনা। শিহাব কি আরিফের কাছে সবকিছু বলে দিল নাকি? না, আমার সাথে কারোর ঝগড়া হয়নি, তবে এখন হবে তোর সাথে। তুই যে বিয়ে করেছিস সেটা আমার জানাসনি কেন? যা ভেবেছিলাম তাই। শিহাব সবকিছু ওকে বলে দিয়েছে। যখন ও সবকিছু মেনেই নিয়ে গেছে তখন আর কি লুকিয়ে লাভ নেই, তাই বলতে লাগলাম। আসলে দোস্ত, সবকিছু হঠাৎ করে হয়ে গেল। তোদের যে বিয়ের ব্যাপারে বলবো সেটাও সময় পাইনি। চুপ কর, আমাকে এত মিথ্যা বলে বোঝাতে হবে না। তুই আজ আমাদের বাড়ির পাশে যে রেস্টুরেন্ট আছে সেখানে দেখা কর, রিয়া ভাবিকে সাথে নিয়ে। যাক, আরিফ এখনো জানে না আমি রিয়াকে বিয়ে করিনি। দোস্ত, আজ তো আমার অনেক কাজ আছে, তোর সাথে আমি কাল দেখা করি প্লিজ। ঠিক আছে। আরিফের ফোনটা রেখেই আমি সাথে সাথে শিহাবকে ফোন দিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম শিহাব নিশ্চয়ই আরিফের সাথে প্যাচ লাগিয়েছে। একবার রিং হতেই শিহাব ফোনটা ধরলো। কি রে হারামি, তোকে না আজ এত করে বলে দিলাম কাউকে আমার বিয়ের কথা না বলতে, তুই তবুও আরিফকে বিয়ের কথাটা বলে দিছিস। জানিস এখন কত রেগে আছে আমার উপর? আসলে দোস্ত, তোর বাড়ি থেকে বের হওয়ার পরই আরিফের সাথে দেখা হয়, তখনই মুখ ফসকে কথাটা বলে ফেলেছি। ও আচ্ছা, আর কাকে কাকে মুখ ফসকে এই কথাটা বলেছিস সত্যি করে বলতো? দোস্ত, এখন আমার সামনে কেউ আসেনি তো, তাই আরিফকে ছাড়া আর কাউকে বলতে পারিনি। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামনে নিলাম। গুড, আর কাউকে কিছু বলিস না। ইনফ্যাক্ট আমি না বলা পর্যন্ত আজ বাড়ি থেকেও বের হবি না, ঠিক আছে? হুম। শিহাব ফোনটা রেখে দিল। এত ঠোঁট পাতলা ছেলে আমি এর আগে কোনোদিনও দেখিনি। ভাগ্যিস রিয়ার সাথে শিহাবের দেখা হয়নি, না হলে তো রিয়া 100% আমাকে ভুল বুঝতো। না, আর দেরি করলে চলবে না, রিয়ার সাথে আমায় এখনই দেখা করতে হবে। না হলে শিহাব কখন রিয়াকে কথাটা বলে প্যাঁচ লাগিয়ে দেয় বলা যায় না। ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নিলাম রিয়ার সাথে দেখা করতে যাওয়ার জন্য। মায়ের পাটা আজ খুব বেশি ব্যথা করছিল, তাই পাটা মালিশ করে দিলাম। পা মালিশ করে রুমে চলে এলাম। রুমে এসে দেখি উনি শার্ট প্যান্ট পরে কোথাও বের হচ্ছেন। বের হচ্ছেন? মা আজ বলল উনি নাকি আজ অফিসে যাবেন না। তাহলে এখন শার্ট প্যান্ট পরে কোথায় যাচ্ছেন উনি? কোথাও যাচ্ছেন? ওনাকে জিজ্ঞেস করলাম কথাটা মাথা নিচু করে। রিয়ার সাথে দেখা করতে, আমার গার্লফ্রেন্ড। কথাটা শোনা মাত্রই বুকের বাঁ পাশে একটু ব্যথা অনুভব করলাম। নিজের স্বামীর মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে কিছুটা কষ্ট পেলাম। ও, কখন বাড়ি ফিরবেন? যখন রিয়া বাড়িতে আসতে দিবে তখন। আর হ্যাঁ, রিয়ার সাথে আজ তোমায় কথা বলতে হতে পারে। আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই বলবে। কেন যেন চোখের পানি চলে এলো। খুব কষ্ট করে কান্নাটা থামালাম। সোজা রিয়ার বাড়িতে চলে গেলাম। কলিং বেল একবার বাজাতে রিয়া দরজা খুলে দিল। রিয়াকে দেখে মনে হচ্ছে ও আমাকে এই সময় এখানে আশাই করেনি। রিয়ার মুখে স্পষ্ট কিছুটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। রিয়া, তুমি এই সময় আমাদের বাড়িতে? কিছু প্রয়োজনীয় কথা ছিল তোমার সাথে, তাই চলে এলাম। রিয়ার বাড়িতে ঢুকতে ও, তাহলে একবার ফোন করতে আসতে পারতে। রিয়ার বাড়িতে ঢুকে ওর বাবা মা ওর বোন কাউকেই দেখতে পেলাম না। না, ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিব তাই। আচ্ছা, একটা কথা বলো তো, তোমা আন্টি কাউকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না, ওনারা কি বাড়িতে নেই? না, মার তো মা কয়েকদিনের জন্য বাড়ি গেছে। তাহলে তুমি বাড়িতে একাই? ভালো হলো, তোমার সাথে আজ একান্ত মন খুলে কথা বলতে পারবো। কিছু বলতে যাব তখন হাসান আমার বেডরুম থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো।
এখন রিয়াদকে কি বলবো? রিয়াকে একটা কথা জিজ্ঞাসা করলাম, ও সেটার উত্তর না দিয়ে বেডরুমের দিকে তাকিয়ে আছে। সেজন্য আমি ওর মতো বেডরুমের দিকে তাকালাম। বেডরুমের দিকে তাকিয়ে আমি এমন একটা জিনিস দেখতে পেলাম যা দেখা মাত্রই আমার মাথা গরম হয়ে গেল। একটা ছেলে রিয়ার বেডে রুম থেকে বের হয়েছে শার্টের বোতাম লাগাতে লাগাতে। এটাই সে ছেলে যার সাথে রিয়া ওই দিন রেস্টুরেন্টে হেসে হেসে কথা বলছিল। ছেলেটা আমাকে দেখা মাত্রই রিয়ার বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি সোফায় বসেছিলাম ছেলেটার এই কাহিনী দেখে। সোফা থেকে উঠে দাঁড়ালাম। রিয়া, এটা কি ছিল? এই ছিল তোমার বেডরুমে কি করছিল? আর আমাকে দেখে এভাবে পালালোই বা কেন? আসলে আজ ওর সাথে আমার একটা শুটিং এর কাজ ছিল, সেজন্য ও আমার বাসায় আসে। বাসায় আসার কিছুক্ষণ পরে ও ও অসুস্থ হয়ে যায়, তাই আমি কোনো উপায় না পেয়ে ওকে আমার বেডরুমে কি বিশ্রাম নিতে বলি। ও হয়তো তোমাকে দেখে ভয় পেয়েছে তাই পালিয়েছে। তাই বলে খালি বাড়িতে তোমরা দুজন? রিয়া, তুমি কি আমায় সন্দেহ করছো? জানি তো তুমি আমি একটুও ভালোবাসো না, সেই জন্যই তো সব সময় সন্দেহ করো। আরে বাবা, আমি কি একবার বলেছি যে আমি তোমার সন্দেহ করি? আমি তো শুধু মাত্র এই ছেলেটার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। ওকে, আর কোনোদিন কাউকে নিয়ে তোমায় প্রশ্ন করবো না, হয়েছে? হয়েছে। আচ্ছা, তুমি না বললে বলবে, সেটা বলে ফেলো। ও হ্যাঁ রিয়া, তোমাকে একটা সত্যি কথা বলার ছিল। কথাটা শুনে তুমি প্লিজ রাগ করবে না। কি কথা বলো? আমি রাগ করব না। তোমার সাথে রাগ করলে কি আমার চলবে? তাহলে সপ্তাহে সপ্তাহে নতুন গিফট কে দেবে? কথাটা মনে মনে বললাম। আমার না কাল নীলার সাথে বিয়ে হয়ে গেছে। কি? তোমার বিয়ে হয়ে গেছে? তুমি আমায় না বিয়ে করে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছো? তুমি কি ভেবেছো তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে আমার হাত থেকে বেঁচে যাবে? সেটা কখনোই হবে না। আমি এক্ষুনি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। রিয়াদের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিলাম, তখন রিয়াদ আবার আমার হাতটা ধরে নিল। তুমি আমার পুরো কথাটা তো আগে শোনো। আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি সেটা না শুনে রাগ করে চলবে বলো? তুমি আগে আমার পাশে বসো, তারপরে তোমাকে সব খুলে বলছি। না, আমি অন্য কারোর স্বামীর সাথে পাশাপাশি বসতে পারবো না। ঠিক আছে, পাশে বসতে হবে না, তুমি বরং দূরেই বসো। তবুও আমার কথাগুলো আগে মন দিয়ে শোনো। ওকে। রিয়াকে সবকিছু খুলে বললাম। আমি চাইলে এই কথাটা তোমার কাছ থেকে লুকাতে পারতাম, কিন্তু আমি চাই না তোমাকে ধোকা দিতে, তাই সত্যিটা বলে দিলাম। তুমি বিশ্বাস করো, ওই মেয়েকে আমি ইচ্ছা করে বিয়ে করিনি। পরিস্থিতিটাই এমন ছিল যে আমার বিয়েটা করতে হলো। তাছাড়া মা যেভাবে আমার জোর করছিল, বিয়েটা না করে আর পারলাম না। এত কিছু শোনার পর এখন পুরোটাই তোমার হাতে। তুমি আমায় বিশ্বাস করবে কিনা? তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমার আর ওই মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তাই না? এখন তোমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আমি কি করে আসি? কাল রাতেই তো তোমাদের বাসর হলো। কে বললো আমরা স্বামী স্ত্রী? আমরা তো শুধুমাত্র একটা বিপদে পড়ে বিয়েটা করেছি। কয়েকদিন পরে আমি নীলাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আর কাল আমাদের বাসর টাসর কিছুই হয়নি। চাইলে তুমি নীলাকে জিজ্ঞাসা করতে পারো। ওয়েট, আমি এখনই নীলাকে ফোন দিচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে নীলাকে ফোন দিলাম। রান্নাঘরে গিয়ে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে রুমে শুয়ে আছি। তখন এই রুমের ল্যান্ডলাইনে ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো নীলা। জি বলুন। আমার তোমার বিয়ের ব্যাপারটা নিয়ে রিয়া অনেক রাগারাগি করেছে। তুমি একটু বলে দাও তো। আমরা বিয়েটা ইচ্ছে করে করিনি, আর কাল রাতে আমাদের বাসরও হয়নি। এই নাও, রিয়া নীলার সাথে কথা বলো। রিয়ার হাতে মোবাইলটা দিয়ে এদিকে। হ্যালো আপু, উনি যা বলতেছেন সবটাই সত্যি কথা। উনি আমায় ইচ্ছে করে বিয়ে করেননি, আমায় বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। তাছাড়া আপনি চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করে নেবেন। প্লিজ আপনি ওনার সাথে আর রাগ করে থাকবেন না, ওনাকে আপন করে নিন। কথাগুলো এক নাগাড়ে বলে ফোনটা কেটে দিলাম। খুব কান্না পাচ্ছে সেজন্য। এমনিতেই সকাল থেকে রান্নাটা করে কোনো রকমে চেপে রেখেছিলাম, আর এখন নিজের স্বামীর গার্লফ্রেন্ডকে বলতে হলো যাতে উনি আমার স্বামীকে আপন করে নেয়। এর মানে আমি নিজেই আমার স্বামীকে অন্য আরেকটা মেয়ের হাতে তুলে দিলাম। একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি কষ্ট আর কিছুই হতে পারে না। নিজের আর সামনে রাখতে পারলাম না। রুমের দরজাটা লক করে খুব জোরে জোরে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ এভাবে কান্নার পর খেয়াল করলাম কে যেন দরজায় নক করছে। চোখের পানিগুলো মুছে দরজাটা খুলে দিলাম। দেখলাম দরজার বাইরে মা দাঁড়িয়ে আছেন। মা আমার হাতটা ধরে রুমে এসে দরজাটা আবারও লক করে দিলেন। নিজের কানেই শুনলে তো, আমি নীলাকে ইচ্ছে করে বিয়ে করিনি, আর মেয়েটাও আমায় ইচ্ছে করে বিয়ে করেনি। শুনলাম, কিন্তু বিয়েটা তো করেছো।
বিয়েটা কেন করেছিস সেটা তো নীলার মুখে শুনলে। তাছাড়া নীলা কয়েকদিন পরেই আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তখন তুমি আর আমি বিয়ে করে নেব, বুঝলে? এখন প্লিজ মুখ গোমড়া করে থেকো না, একটু হাসো প্লিজ। মুখ গোমড়া করে চুপ করে বসে রইলাম। রিয়া কোনো কথা না বলে এখনো মুখ গোমড়া করেই বসে আছে। তবে ওর মুডটা কি করে ভালো করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা রিয়া, ওই দিন খেয়াল করলাম গাড়ির শোরুমে তুমি সাদা মার্সিডিজটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলে। তোমার কি মার্সিডিজটা পছন্দ হয়েছে? কেন? না, ভাবছিলাম আজ তোমাকে ওই গাড়িটা গিফট করবো, কেমন হয়? রিয়াদের কথা শুনে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠলো। আমি তো এতক্ষণ এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম। তবে রিয়াদ যে আমায় এত দামি একটা গিফট করবে সেটা কখনো ভাবিনি। কি, তুমি আমায় ওই মার্সিডিসটা গিফট করবে? সত্যি? সত্যি। লাভ ইউ বাবু, তুমি না অনেক ভালো। কথাটা বলে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আজ রিয়াকে আর বাধা দিলাম না, কারণ আজ ও যা রেগে আছে, এখন জড়িয়ে ধরতে না দেই তাহলে যদি আবার রাগ করে, এই ভেবে। গাড়িটা কখন কিনে দেবে? তুমি যদি বলো এখনই কিনে দিচ্ছি, তোমাকে সাথে নিয়ে গিয়ে। ওকে, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি গোসল হয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে। কিছুক্ষণ পর রিয়া রেডি হয়ে এলো, তারপর ওকে নিয়ে গাড়ি কেনার জন্য বেরিয়ে পড়লাম। রাতে দুজন একসাথে ডিনারটা করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 2টা বেজে গেল। বাড়ির কলিং বেল কয়েকবার বাজালাম, কিন্তু কেউ দরজা খুললো না, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। তাই পকেটে থাকা ডুপ্লিকেট চাবিটা বের করে দরজাটা খুলতে যাব, তখন নীলা এসে দরজাটা খুলে দিল। নীলা, তুমি এখনো ঘুমাওনি? আপনার জন্য ড্রয়িং টেবিলে অপেক্ষা করছিলাম। ড্রয়িং টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না, সেজন্যই দরজাটা খুলতে লেট হয়ে গেছে, সরি। কোনো ব্যাপার না। বাড়িতে ঢুকে রুমে চলে আসলাম। আমার পেছন পেছন নীলাও আমার রুমে এলো। আপনি কাপড়টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিন, আমি ততক্ষণে আপনার খাবার বাড়ছি। খাবার বাড়ার কোনো দরকার নেই, আমি রিয়ার সাথে বাইরে ডিনার করে এসেছি। ও আচ্ছা, তাহলে আপনি চেঞ্জ করে শুয়ে পড়ুন। তুমি খেয়েছো? না, আপনার সাথে খাবো বলে মা রিমির সাথে খাইনি। তো এখন খেয়ে আসো। থাক, লাগবে না, আপনি ঘুমিয়ে পড়ুন। লাগবে না মানে? তুমি কি রাতে না খেয়ে ঘুমাবে নাকি? এখনই আমার সাথে ডাইনিং টেবিলে চলো খাবার খেতে। নীলাকে জোর করে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম, কিন্তু ও একা খাবে না মনে হচ্ছে, তাই বাধ্য হয়ে আমাকে নীলার সাথে আবার ডিনার করতে শুরু হলো। সকালবেলা আরিফের সাথে দেখা করে একবারে অফিসে চলে যাব, সেজন্য সকালবেলা উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাড়ি থেকে বের হতে যাব, তখনই দেখলাম শিহাব আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। শিহাব, তুই এখানে এই সময়ে? শুনলাম তুই নাকি আজ আরিফের সাথে দেখা করতে যাবি, তাই ভাবলাম দুজন একসাথে আরিফের সাথে দেখা করে অফিসে চলে যাব। ভালো করেছিস, তাহলে চল বেরিয়ে পড়ি। চল। শিহাব আর আমি দুজন বাড়ি থেকে বেরোতে যাব, তখন মা আবার আমাকে ডাক দিল। রিয়া, তোরা দুজন কোথায় যাচ্ছিস? মা, আমরা অফিসে যাচ্ছি। মার দিকে তাকিয়ে কথাটা বললাম। শিহাব আমার কথা থামিয়ে বলতে শুরু করলো। এরিয়াদ, তুই মিথ্যা কথা বলছিস কেন আন্টিকে? আন্টি, আমরা দুজন আরিফের সাথে দেখা করতে যাচ্ছি। এতদিন পর আরিফের সাথে দেখা করতে যাচ্ছিস? কোনো দরকারি কাজ আছে নাকি? শিহাবকে ইশারা চুপ থাকতে বলছি, কারণ শিহাব যদি এখন মাকে সত্যিটা বলে দেয় তাহলে বড় একটা সমস্যায় পড়বো। কিন্তু শিহাবকে থামাতে চেয়েও পারছি না। আরিফ রিয়াদ আর নতুন ভাবিকে দেখতে চেয়েছি, তাই আমরা আরিফের সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে রিয়া তুই একা কেন যাচ্ছিস? নীলাকেও সাথে নিয়ে যা। আরিফ তো তোর বউকে দেখবে বলেই তোদের দেখা করতে বলেছে। এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। শিহাব দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। ও এখন ভদ্রলোকের মতো চুপ করে দাঁড়িয়ে আছে, ভেজালটা বাঁধিয়ে। এখন তো আর কিছু করার নেই, মা যখন একবারে বলেছে তো নীলাকে সাথে নিতেই হবে। মার কথা মতো নীলা সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলা বোরখা পরেছে, সাথে হাত মোজা পা মোজা। এসবের মধ্যে রিয়াকে নিয়ে পড়লাম আরেক চিন্তায়। রিয়া কি নীলাকে সহ্য করতে পারবে কিনা সন্দেহ। রিয়ার কাছে গিয়ে সে সন্দেহটা দূর করলাম। রিয়া নীলাকে প্রথম থেকে কিছুটা রাগ করেছিল, পরে আমি ঠান্ডা মাথায় ওকে বোঝানোর পর ও বুঝতে ব্যাপারটা। আমি, নীলা, শিহাব আমরা 4 জন বেরিয়ে পড়লাম। রিয়া আর আমি একসাথে সামনের সিটে, আর নীলা আর এই পেছনের সিটে। রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। গাড়িটা পার্ক করে রেস্টুরেন্টের ভেতরে যেতেই আরিফকে পেয়ে গেলাম, সাথে আমার পুরোনো দিনের কিছু বন্ধুরাও আছে। আমরা 4 জন 4টে চেয়ার টেনে বসে পড়লাম। নীলা, রিয়া দুজন আমার দুই পাশে আর আমি মাঝখানে।
রিয়াদ, শেষ পর্যন্ত রিয়াকে বিয়েটা করে ফেললি, সেটা আমাদের না জানিয়ে কাজটা তুই একদম ঠিক করিসনি। শিহাবের মুখে তোর বিয়ের কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। ভাইয়া প্লিজ কষ্ট পাবে না। আসলে আমাদের বিয়েটা এত তাড়াহুড়ো করে হয়ে গেল যে কাউকে ইনভাইট করার সময়টুকুও পাইনি। বুঝেছি। আচ্ছা রিয়াদ, তোর পাশের বোরকা পরা মেয়েটা কে রে? আমার বলার আগে রিয়া বলে উঠলো, ওই মেয়েটা হচ্ছে রিয়াদের বাড়ির কাজের মেয়ে। মেয়েটাকে রিয়া রাস্তা থেকে তুলে এনে পাশে আশ্রয় দিয়েছে। রিয়ার কথাগুলো মন দিয়ে শুনলাম। এই মেয়ে এত নির্লজ্জ কেন বুঝি না। অন্য স্বামীকে নিজের স্বামী বলে চালিয়ে দিচ্ছে, আর আজ ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সবার সামনে আজ এমন অপমান করব যে সারা জীবনও ভুলতে পারবে না। আইব দোস্ত, তুই পুরোটা কথা বলতে পারলাম না, তার আগেই নীলা বলতে শুরু করলো, ওয়েট আপু, তুমি শুধু শুধু মিথ্যা বলছো কেন? আপনি তো ওনার বউ না, ওনার বউ তো আমি। তাছাড়া আমি ওনার বাড়ির কাজের মেয়ে হতে যাব কেন, যেখানে কিনা আমি ওই বাড়ির বউ? যদি আপনি আমাদের বাড়ির কাজের মেয়ে হতে চান সেটা আপনার ব্যাপার। রিয়ার দিকে তাকিয়ে কথাগুলো একদমই বলে ফেললাম।